তো আমরা যে সিরিজটা চালু করেছিলাম, যেখানে আমরা 350 প্রশ্নের মাধ্যমে মানে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে ভারতের ভূগোলটা সম্পূর্ণ কভার করছি। আজকে তার ২ নম্বর ক্লাস। দেখো তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্রথম ক্লাসটা দেখে আসো। প্রথম থেকে দেখলেই তোমাদের সুবিধা হবে। আর যারা আমাদের ক্লাস দেখছো বা প্রথম ক্লাসটা দেখেছো তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা আজকে দেখো। যাদের নতুন তাদের বলবো প্রথম থেকে ক্লাসগুলো দেখলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। তোমরা আগের ক্লাসের যে লিঙ্ক তারা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু সেখানে সেগুলো দেখতে পারবে। ওকে। আর আবার একবার বলে দিই, আমরা 350 প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ ভারতের ভূগোলটা শেষ করছি। এখানে আমরা এমসিকিউ প্রশ্ন এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ কিন্তু আলোচনা করছি। তোমরা এই যে ভারতের ভূগোলের এই সিরিজটা যদি তোমরা যদি ফলো করো, পুরোটা যদি ফলো করো, তাহলে এখান থেকে কিন্তু কোনো রকমের তোমাদের সমস্যা হবে না। পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন পারবে। ওকে। আর জিকের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে রিভিশন করা। যত তোমরা বারবার রিভিশন দেবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে। রিভিশন ছাড়া কিন্তু হবে না, শুধুমাত্র পড়লাম আজকে এবার ছেড়ে দিলাম সেটা কিন্তু হবে না, রিভিশন দিতেই হবে। জিকে যত বেশি রিভিশন দেবে, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের সুবিধা। ওকে। তো আগের ক্লাসটা অবশ্যই দেখে আসো, আর আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। এমন কিন্তু ক্লাস কোথাও পাবে না। আর আজকের ক্লাসের পিডিএফ, ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো, এবং তার পাশাপাশি অবশ্যই যেটা তোমাদের একটাই কাজ সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এমন কন্টেন্টের জন্য। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস, আর তোমরাও কিন্তু নিজেরাও প্রশ্ন উত্তর করার চেষ্টা করবে। তো শুরু করছি। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের ব্যবধান প্রায় কত? আগের ক্লাসটা আমরা যেখান থেকে শেষ করেছিলাম মানে এই প্রশ্নগুলোও ছিল আগের ক্লাসে। আমরা তো মিক্স কোশ্চেন প্র্যাকটিস করছি, সেক্ষেত্রে কিন্তু আগের ক্লাসটা তোমাদের এই জন্যই দেখতে বলছিলাম। আগের ক্লাসে এটা আমি বলেছিলাম। তো আগের ক্লাসে যেগুলো মানে প্রশ্নগুলো যদি একটু তোমাদের রিভিশন হয়ে যায়, সেক্ষেত্রে আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি। ভারতের পূর্বতম এবং মানে ধরো ভারতের এই যে ভারতের পূর্বতম এবং পশ্চিমতম এই দুটো বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 30 মিনিট, 2.5 ঘন্টা। যারা আমার আগের ক্লাসটা দেখেছে তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। এটার উত্তর কী হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো। এটা হবে অপশান নাম্বার খ, 2 ঘন্টা। পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশ, যেটার নাম হচ্ছে কিবিথু। আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের কি গুহারমতি। এই দুটো জায়গার মধ্যে কত ঘন্টার পার্থক্য? 2 ঘন্টার পার্থক্য। তো এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি অলরেডি, তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের স্থল সীমান্ত সবচেয়ে দীর্ঘ? চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। মানে ভারত যে রয়েছে, ভারতের ম্যাপে আর অন্যান্য দেশের সাথে কিন্তু অনেক সীমানা রয়েছে, তো সেটাই বলছে যে কোন সীমানাটা সব থেকে বেশি স্থলভাগে। কী হবে উত্তর বলো? দেখো ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে কিন্তু বাংলাদেশের। যদি বলে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশে, তাহলে কিন্তু বাংলাদেশই হবে। ওকে। দেখো ভারতের মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। মোট 7টি দেশের সাথে ভারতের স্থল সীমানা রয়েছে। কোন কোন 7টা দেশ আমরা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। আর এটা মনে রাখবে যে ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত? 15,200। 15,200। প্রতিবেশী দেশ কী কী দেখে নিই। প্রথম হচ্ছে বাংলাদেশ, সীমানা দৈর্ঘ্য কত? 4,096.7টা নাম মনে রাখলেও হবে, তবে 4,096টা কিন্তু মেনলি দেয়। দীর্ঘতম কোন কোন রাজ্যের সাথে সীমানা এটা শেয়ার করেছে? পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, মানে টোটাল 5টা রাজ্য। 3 মেগা করিডর, রেডক্লিফ লাইন অংশ, মানে ভারত আর যে ভারত আর যে বাংলাদেশ, ভারতের বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাটা কী নামে পরিচিত? সীমানার নাম হচ্ছে রেডক্লিফ লাইন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশ থেকে দ্বারা বেষ্টিত, এটা কিন্তু পরীক্ষায় দেয়। চীনের কিলোমিটারটা মনে করতে হবে না, মনে করতে হবে না। কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করে নেয়? লাদাখ, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এই কটা রাজ্যের সাথে কিন্তু চীন সীমানা ভাগ করে নেয়। এবং টোটাল হচ্ছে 4টি রাজ্য এবং 1টি ইউটি। ম্যাকমোহন লাইন, মানে আমরা দেখলাম যে ভারত এবং বাংলাদেশের যে সীমানা তার নাম হচ্ছে রেডক্লিফ লাইন দ্বারা বিচ্ছিন্ন, এবং ভারত আর চীনের যে সীমানা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ওকে। আর লাদাখ সীমান্ত রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তারপরে হচ্ছে পাকিস্তান। কিলোমিটার দরকার নেই মনে রাখার, এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। এটা হচ্ছে 3টি রাজ্য এবং 2টি ইউটির সাথে কিন্তু সীমানা ভাগ করে নেয়। আর পাকিস্তানও কিন্তু রেডক্লিফ লাইন। ওকে, দেখুন মাথায় রাখবে। আর 24তম সমান্তরাল রেখা, যেটা গুজরাট সীমান্তে কিন্তু রয়েছে।
নেপাল, নেপালেরটাও কিন্তু কিলোমিটার মনে রাখার দরকার নেই। নেপাল হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই 5টা রাজ্যের সাথে কিন্তু সীমানা ভাগ করে নেয়। মায়ানমার, এটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মানে 4টি রাজ্যের সাথে কিন্তু সীমানা ভাগ করে নেয়। ভারত ও মিয়ানমারকে আলাদা করেছে পাটকাই ভূমি এবং আরাকান ইয়ামো পর্বতমালা। ভুটান, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, টোটাল এই 4টি রাজ্যের সাথে কিন্তু সীমানা ভাগ করে নেয়। আর তারপরে হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, এটার কিন্তু তোমাদের সীমানাটা মাথায় রাখতে হবে, 106 কিলোমিটার। লাদাখ, একটি ইউটি, বর্তমানে পাকের অন্তর্গত। ঠিক আছে, তারপর দেখো ডুরান্ড লাইন, মানে এই যে যে জায়গাটা কিন্তু মানে যেই জায়গাটার সীমানা কিন্তু রয়েছে মানে আফগানিস্তানের সাথে সেই জায়গাটা কিন্তু যে পিওকের কিন্তু অন্তর্গত বর্তমানে। ডুরান্ড লাইন মানে এই যে আফগানিস্তান এবং ভারতের যে সীমানা সেটার নাম কি? ডুরান্ড লাইন। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই যে তোমাদের টেবিলটা বললাম, এই টেবিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট, পরবর্তী দেখো, শ্রীলঙ্কা মালদ্বীপের জলসীমানা। আমরা তো ভারতের সাথে তো অনেকের জলসীমানাতেও জলসীমানা আছে, সেগুলো দেখতে হবে আমাদের। শ্রীলঙ্কা, ভারত থেকে পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন শ্রীলঙ্কা আর রামসেতু কিন্তু এখানে অবস্থিত। মালদ্বীপস, ভারতের লাক্ষাদ্বীপের মিনিকয় থেকে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা হয়েছে। ভারত এবং মালদ্বীপ, ভারতের লাক্ষাদ্বীপের সাথে মিনিকয় দ্বীপ থেকে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা হয়েছে। সবথেকে বেশি রাজ্যের সাথে সীমানা রয়েছে কার? উত্তরপ্রদেশের, 8টি রাজ্য প্লাস একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে কিন্তু রয়েছে। সীমানা স্পর্শ করেছে কী কী রাজ্যগুলো হলো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মানে উত্তরপ্রদেশ কিন্তু এতগুলো রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে, মানে 8টা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর ভারতের লাক্ষাদ্বীপের যে মিনিকয় দ্বীপ আছে সেটা কিন্তু মালদ্বীপের সাথে কত ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে 8 ডিগ্রি চ্যানেল। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন তোমরা দেখা মাত্রই করতে পারবে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে? এইমাত্র বললাম, কী হবে উত্তর বলো? উত্তর হবে অপশন নম্বর গ, ভারত ও চীন। তারপর দেখো, এটা বলে দিলাম ভারত ও চীন। তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি 3 দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা। এটাও বললাম একটু আগে, কী হবে? এটা হবে কি? অপশন নাম্বার ঘ, ত্রিপুরা। আমি একটু আগে দেখেছি এটা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কয়টি রাজ্য প্রতিবেশী দেশ নেপালের সাথে সীমানা ভাগ করে নিয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। কী হবে উত্তর বলো এটার? এটা একটু আগে দেখলাম, উত্তর হবে 5টা। কী কী 5টা সেটা তোমরা রিকল করো। চলে আসছি নেক্সট কোশ্চেন। এবার দেখো, কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? কোন প্রণালী? একটু আগে দেখলাম পক প্রণালী। তো দেখো, আমরা কিন্তু মানে যেগুলো যেগুলো আলোচনা করলাম একবার কিন্তু সেগুলো ওই প্রশ্নগুলো একবার প্র্যাকটিস বা রিভিশন করে নিলাম, যাতে আমাদের সেটা মাথায় বেশি বেশি থাকে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন আমাদের। এবার দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি যেটা তোমাদের আগের ক্লাসেও বললাম যে প্রথম ক্লাসে যে কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসেও প্র্যাকটিস করব, এবং আমরা যখন তথ্যগুলো দেব বা কিছু এক্সট্রা ইনফরমেশান আলোচনা করব সেগুলো কিন্তু আমরা একটুখানি প্রশ্নের মাধ্যমে প্র্যাকটিস করে নেবো একই ক্লাসে। দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর, শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে কী বলা হয়? মানে শিবালিক আছে, মানে এই যে হিমাচলটা মাঝখানে, আমরা আগের দিন বলেছিলাম যে হিমালয়ের যে বিস্তৃতি হিমালয়, তারপর হচ্ছে গ্রেটার হিমালয়, তারপর হচ্ছে হিমাচল, তারপরে হচ্ছে তোমাদের শিবালিক বা আউটার হিমালয়। তো এই যে বলছে আউটার হিমালয় এবং এই যে তোমাদের হিমাচল, এই মধ্যবর্তী জায়গাটা আছে, এই মধ্যবর্তী জায়গাটা কী নামে পরিচিত? মধ্যবর্তী উপত্যকা, তাল, দুন, কারেবা, ভাবর। কী হবে উত্তর এটার? উত্তর হবে অপশন নাম্বার খ, দুন। দেখো এক সেকেন্ড, হ্যাঁ, হিমালয়ের লম্বালম্বি বিভাজন উত্তর থেকে দক্ষিণ। আবার দেখো, আমরা আগের দিন হিমালয়টা পড়েছিলাম, এখানে কারাকোরাম, লাদাখ, গাস্কার, এই সমস্ত কিছু দেখেছিলাম। তো আগের ক্লাসটা বলবো, এর জন্যই খুব গুরুত্বপূর্ণ, দেখে আসো। হিমাদ্রি, এটা হচ্ছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়া, সর্বোচ্চ অংশ, গড় উচ্চতা 6000 মিটার। এখানে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এবং মাকালু এখানেই অবস্থিত। হিমাচল বা লেজার হিমালয়া, তারপরে হচ্ছে লেজার হিমালয়া, মাঝের অংশ, গড় উচ্চতা 3700 থেকে 4500, পীরপাঞ্জাল, ধৌলাধর শ্রেণী কিন্তু এখানে অবস্থিত। শিবালিক বা আউটার হিমালয়া, তার নিচে হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়া, এর কিন্তু সর্বনিম্ন এবং নবীনতম অংশ, এখানে গড় উচ্চতা হচ্ছে 900 থেকে 1200 মিটার। পূর্ব পশ্চিম উপত্যকার পার্থক্য, শিবালিক ও হিমাচলের মাধ্য উপত্যকাকে কিন্তু বলা হয় দুন উপত্যকা। পূর্বে এদের কিন্তু ডুয়ার্স বলা হয়, মানে ধরো এই জায়গাটা ধরো, এই জায়গাটা মাঝখানে, এই জায়গাটা ধরো দুন, কিন্তু এই যত পূর্বের দিকে যাবে না তখন সেটাকে কিন্তু বলা হয় ডুয়ার্স। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় দুন কোনটা? বড় দুন হচ্ছে দেহরাদুন। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। তারপর দেখো,
ভারতের, এক সেকেন্ড এটাকে একটু করে দিন, কাশ্মীর হিমালয়ের কোন বিশেষ মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাফরান চাষের জন্য বিখ্যাত। ভাবর, খাদার, কারেওয়া, রেগুর, কি হবে? দেখো এটার উত্তর হবে অপশন নাম্বার গ, কারেওয়া। ওকে, দেখো ঝিলাম নদীর ভূমিকা। কারেওয়া মাটি মূলত ঝিলাম নদী ও তার উপনদী অববাহিকায় দেখা যায়। জাফরান মানে কারেওয়া কিন্তু এক ধরনের মাটি, যেখানে কিন্তু এই কারেওয়াটাই একমাত্র কিন্তু যে তোমাদের জাফরান সেটা কিন্তু চাষ হয়। জাফরান ও জিআই ট্যাগ, কাশ্মীরের জাফরান তার উচ্চ গুণমানের জন্য জিআই ট্যাগ পেয়েছে। কাশ্মীরের অন্যান্য বৈশিষ্ট্য কী আছে? এখানে এই অঞ্চলে মানে কাশ্মীরে বিখ্যাত মিষ্টি জলের হ্রদ ডাল ও উলার এবং নোনা জলের হ্রদ প্যাংগং অবস্থিত। মার্গ এখানে যেমন গুলমার্গ, সোনমার্গ হলো এখানকার আলপাইন তৃণভূমি। কিন্তু এই যে তোমাদের এই যে উলার লেক, এটা কিন্তু ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক। এটা কোথায়? এটা হচ্ছে কাশ্মীরে। এগুলো কিন্তু দেখে রাখবে। ওকে, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, হিমালয়ের পাদদেশে নুড়ি, পাথর, বালু জমে তৈরি হওয়া ছিদ্রযুক্ত এবং অনুর্বর সমভূমি অংশটিকে কী বলা হয়? তরাই, ভাবর, ভাঙর, খাদার। এই ধরো হিমালয় বা হিমালয়ের এখান থেকে কিন্তু বিভিন্ন যে নুড়ি, বালি পাদদেশে ছিদ্র হওয়া এবং অনুর্বর, এখানে কিন্তু মানে অনুর্বর, এখানে চাষবাস হয় না, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটা বলা হয় অপশন নাম্বার খ, ভাবর। এবার দেখো এই চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো উত্তর, এটা হচ্ছে উত্তর। উত্তর ভারতের সমভূমিকে মাটির গঠন ও প্রকৃতির ওপর ভিত্তি করে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? ভাবর, শিবালিকের পাদদেশে নুড়ি, পাথর, মোটা বালুযুক্ত মাটি, অত্যন্ত অনুর্বর এবং চাষের অযোগ্য। মানে এই যে হিমালয়, এখানে যে একদম নিচের দিকটা, মানে প্রথমেই শুরুর নিচের দিকটা, এটা কিন্তু বিভিন্ন যে নুড়ি, পাথর, মোটা বালুযুক্ত মাটি, এখানে কিন্তু একদম অনুর্বর, চাষের অযোগ্য। তারপর হচ্ছে এখানে কিন্তু একটা মনে রাখবে যে এখানে নদীগুলি মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। তারপর তরাই, ভাবরের দক্ষিণে অবস্থিত স্যাঁতস্যাঁতে জলাভূমি ও ঘন জঙ্গলযুক্ত অঞ্চল। ধরো এটা হচ্ছে তোমাদের এক সেকেন্ড, এটা হচ্ছে তোমাদের ভাবর। ধরো এটা হচ্ছে ভাবর, এই জায়গাটা অনুর্বর একদম। তার নিচে যে জায়গাটা যে আছে, এই জায়গাটা ধরো তার নিচে জায়গাটা, এটা হচ্ছে তরাই, স্যাঁতস্যাঁতে অঞ্চল। এই জায়গাটা এটা হচ্ছে মাঝারি উর্বর এবং নিকাশি অবস্থার পর এখানে চাষ হচ্ছে। তারপরে আর এই যে নদীগুলো ভাবরে হারিয়ে গেছিলো, সেগুলো কিন্তু আবার তরাইতে আসে, সেগুলো আবার মানে আত্মপ্রকাশ করে। ভাঙ্গার কি? নদী অববাহিকা থেকে দূরে অবস্থিত প্রাচীন পলিমাটি হচ্ছে ভাঙ্গার। আর খাদার কি? খাদার হচ্ছে নবীন পলিমাটি। এই জায়গাটা শুধুমাত্র যে তোমাদের পার্থক্য, নবীন পলিমাটি হচ্ছে কাঙ্গর, এই নবীন পলিমাটি হচ্ছে খাদার। এবার মনে রাখতে পারো যে ভাঙা মানে প্রাচীন হয় ভাঙা জিনিস, তো ভাঙ্গার হচ্ছে প্রাচীন, আর খাদার হচ্ছে নবীন। এটা মাথায় রাখবে। আর এইখানে একটা জিনিস যেটা তোমাদের দেখতে হবে, যেটা হচ্ছে যে পাঞ্জাবে এই যে ভাঙ্গা রেখে কিন্তু ধায়া বলা হয়, আর পাঞ্জাবে এই যে খাদা রেখে কিন্তু বেড বলা হয়। তো এই দুটো কিন্তু টার্ম অবশ্যই মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখো একটা জিনিস দেখে নাও, রাজস্থানের মরুভূমি প্লায়া হ্রদকে ধ্রিয়ান এবং নদীর গতিপথে তৈরি হওয়া বালিয়া রেখে কিন্তু ভুর বলা হয়। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন বলছে কি 10 নম্বর, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলগুলিকে কি বলা হয়? প্রাচীন পলিমাটি এইমাত্র দেখলাম, প্রাচীন হচ্ছে ভাঙ্গার। নেক্সট প্রশ্ন বলছে, সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গটা কোনটা? মানে মানে পুরো কিন্তু ভারতে অবস্থিত। ঠিক আছে, কী হবে এটার উত্তর? এটার উত্তর বলো। গড়ন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, কামেট। মানে পুরোপুরি কিন্তু ভারতে অবস্থিত, এবং এর প্রশ্নটা কিন্তু এটাই বলছে। পুরোপুরি ভারতে অবস্থিত হচ্ছে অপশন নাম্বার গ, নন্দাদেবী। এবার দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকুফু, এই যেটা সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দাদেবী, যেটা গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ, পূর্ব হিমালয়ে অবস্থিত। রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, যেটা আরাবল্লী পর্বতে, মানে এটা আরাবল্লীর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, যেটা সাতপুরাটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। মহারাষ্ট্র হচ্ছে কলসুবাই, যেটা পশ্চিমঘাটের বা সদরের অংশ। তো কোনটা কার সর্বোচ্চ শৃঙ্গ, কোন পর্বতশ্রেণীতে অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে 12 নম্বর, তিব্বত উৎপত্তির পর ব্রহ্মপুত্র নদী সেখানে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বত উৎপন্ন হয়, তারপরে সেখানে কি নামে পরিচিত? দিহাং, সাংপো, যমুনা, মেঘনা। এটার উত্তর হবে অপশন নম্বর খ, সাংপো। ওকে, দেখো এবার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি দেখে নিই আমরা। দেখো উৎপত্তি,
তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংডুং যে উপত্যকা রয়েছে, সেখান চিয়াংদুং হিমবাহ রয়েছে, সেখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ব্রহ্মপুত্র নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কী কী? তিব্বতে যেমন সাংপো নামে পরিচিত, অর্থ হচ্ছে পবিত্রকারী। তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশে হচ্ছে দিহাং বা সিয়াং। আসামে হচ্ছে ব্রহ্মপুত্র, এখানে কিন্তু আসল নাম। বাংলাদেশে কিন্তু যমুনা। বাংলাদেশের যমুনা। এখানে একটা জিনিস তোমাদের ভালো করে নোট করতে হবে, সেটা হচ্ছে গঙ্গা বাংলাদেশে ঢুকে কিন্তু পদ্মা। এদের গঙ্গা, পদ্মা এবং এখান থেকে ব্রহ্মপুত্র আসছে, এটা হচ্ছে যমুনা। ঠিক আছে, এই যে দুটো যমুনা এবং এখানে হচ্ছে পদ্মা, এই দুটো মিলে এই যে নতুনটা শুদ্ধ তৈরি হয়, এটা হচ্ছে মেঘনা নামে পরিচিত। বাংলাদেশে মেঘনা, দেখো এখানে লেখাই আছে মেঘনা। ওকে, তো পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে মেঘনা। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এবার আমরা ব্রহ্মপুত্র নদের যে উপনদগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, ডান তীরের এবং বাম তীরের। ডান তীরে কী কী রয়েছে? তিস্তা, মানস, সুবর্ণশিরি, শঙ্কোষ, তোর্সা, জলঢাকা। বাম তীরে রয়েছে লোহিত, দিবাং, দিহং, কপিলা, বুড়ি, দিহাং। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর। গঙ্গার দীর্ঘতম দক্ষিণ বাহিনী বা ডান তীরের উপনদী কোনটা? যমুনা, সোন, যমুনা, চম্বল, কোশি। কি হবে উত্তর? গঙ্গার দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী হচ্ছে ডান তীরের, উৎস হবে যমুনা। দেখো এবার যমুনার আমাদের প্রথমে উৎস দেখতে হবে। এটি গঙ্গার দীর্ঘতম ভারতের বৃহত্তম উপনদী। উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহের বান্দারপুর শৃঙ্গ থেকে উৎপত্তি। এটি প্রয়াগরাজের কাছে, মানে যেটা বর্তমানে প্রয়াগরাজ, এলাহাবাদ, যেটা আগে ছিল, গঙ্গায় মিশেছে এই কাছে। এবার ডান তীরের উপর দেখি কী আছে গঙ্গার? যমুনা, সোন, দামোদর, পুনপুন। এগুলো হচ্ছে গঙ্গা, এটা মাথায় রাখবে। অবশ্যই লিখে দিয়েছি আমি, সমস্যা হবে না। বাম তীরের উপর দেখি কী আছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, মহানন্দা। ওকে, এবার দেখো বাম তীরের উপনদীগুলোর মধ্যে মহানন্দা হচ্ছে ভারতের ভূখণ্ডে গঙ্গার শেষ বাম তীরের উপনদী। এগুলো কিন্তু একটু, এই ফ্যাক্টগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট, তিব্বতের মানস সরোবরের রাক্ষাসতাল হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এটা যারা আমাদের আগের ক্লাসটা দেখেছে তারা কিন্তু অনায়াসে করতে পারবে। এই জন্যই বলছি যে প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে। সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, ঝিলাম। কী হবে এটার উত্তর? দেখো রাক্ষাসতাল থেকে হয়েছে শতদ্রু বা সাতলেজ। দেখো শতদ্রু নদী তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশের সময় হিমাচল প্রদেশের বিখ্যাত শিবকেলা গিরিপথ তৈরি করেছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, যেটা হচ্ছে ভাক্রা নাঙ্গাল বাঁধ, এই শতদ্রু নদীর ওপরেই অবস্থিত। এবং এই যে বাঁধ, এই বাঁধের পিছনে রয়েছে কৃত্রিম হ্রদটাও রয়েছে, সেটার নাম হচ্ছে গোবিন্দ সাগর, কিন্তু কৃত্রিম হ্রদের পিছনে রয়েছে। তো এটাও কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এগুলো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে 15 নম্বর। বিহারের রাজধানী পাটনা কোন নদীর তীরে গড়ে উঠেছে? গণ্ডক, কোশি, গঙ্গা, সোন। বিহারের রাজধানী পাটনা কোন নদীর তীরে? আগের ক্লাসে দেখেছিলাম যমুনা নদীর তীরে দিল্লি এবং আগ্রা। এবার বলছে বিহারের পাটনা। কী হবে এটার উত্তর? হবে অপশন নম্বর গঙ্গা। ওকে, দেখো গঙ্গার তীরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ শহর কী কী রয়েছে? হরিদ্বার রয়েছে, যেটা উত্তরাখণ্ডের হরিদ্বার, কানপুর, বারাণসী, মির্জাপুর, গাজীপুর উত্তরপ্রদেশের, পাটনা, ভাগলপুর, মুঙ্গের বিহারের। তো নদীর তীরবর্তী শহর থেকে কিন্তু প্রশ্ন দেয়। গঙ্গার একটি উত্তর বাহিনী নদী, যা উপনদী, যা নেপালে হিমবাহ থেকে আসে। বিহারের বিখ্যাত সোনপুর হাতিমেলা কিন্তু এই নদীর উপরেই বসে। কোশিকে বলা হয় বিহারের দুঃখ, আমরা আগের ক্লাসে দেখেছিলাম। দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ। তো বিহারের দুঃখ হচ্ছে কোশি, কারণ এই নদী প্রতি বছর বিহারের বিধ্বংসী বন্যা সৃষ্টি করে। সোন, এটি গঙ্গার একটি প্রধান দক্ষিণ বাহিনীর উপনদী, যা মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পাটনার কাছে মিশেছে। এই যে অমরকণ্টক মালভূমি, এখান থেকে কিন্তু সোন এবং দামোদর, এই দুটি নদীর কিন্তু উৎপত্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 16 নম্বর। কর্ণাটকের শরাবতী নদীর ওপর অবস্থিত বিখ্যাত যোগ জলপ্রপাত, যেটা আমরা আগের ক্লাসেই দেখেছিলাম কর্ণাটকে অবস্থিত, এটা আর কি নামে পরিচিত? মানে এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে। ঠিক আছে, শরাবতী নদী কর্ণাটকে আমরা দেখেছিলাম। তারপরে ভারতের উচ্চতম জলপ্রপাত যেটা ছিল কুঞ্চিকল, কর্ণাটকে ব্রাহ্মী নদীর তীরে, মানে ব্রাহ্মী নদীর ওপর। তো এই জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে বলেছিলাম। তো আগের ক্লাসটা কিন্তু এর জন্যই বলছি, বারবার দেখে আসো। মহাত্মা গান্ধী জলপ্রপাত, জওহরলাল নেহেরু, ধোয়াধার, শিবসমুদ্রম। দেখো এটার উত্তর অপশন নম্বর ক, মহাত্মা গান্ধী জলপ্রপাত। এর কিন্তু আরেকটা নাম আছে, যোগ যোগ মহাত্মা গান্ধী, আরেকটা হচ্ছে গোরসোপ্পা। এইগুলো কিন্তু নাম দেখতে হবে তোমাদের। এই যে মহাত্মা গান্ধী, এগুলো কিন্তু আগের ক্লাসে আমাদের অবশ্যই বলেছিলাম আমি। নেক্সট 17 নম্বর। গোয়া এবং কর্ণাটক সীমান্তে মান্ডবী নদীর ওপর অবস্থিত 4 স্তর বিশিষ্ট বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? চিত্রকূট, দুধসাগর, হুন্দ্রু, জোনহা। কি হবে উত্তর?
দেখো এটার উত্তর হবে অপশন নাম্বার খ, দুধসাগর জলপ্রপাত। ওকে, দেখো দুধসাগর গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত, মেনলি তোমাদের গোয়াই দেবে প্রশ্নে। এটি মান্ডবী নদীর ওপর অবস্থিত। চিত্রকূট, একে ভারতের নায়াগ্রা বলার কারণ হচ্ছে, মানে এই যে চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে অবস্থিত, এটা কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে এর প্রস্থ প্রায় 300 মিটারে পৌঁছে যায় এবং এর আকৃতি ঘোড়ার খুরের মতো। এটি ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত, যা গোদাবরীর একটি প্রধান উপনদী। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নম্বর। ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত কোন জলপ্রপাতকে তার ঘোড়ার খুরের মতো আকৃতির জন্য ভারতের নায়াগ্রা বলা হয়? পারবে না এটা? এইমাত্র বললাম, এটা হচ্ছে অপশন নাম্বার খ, চিত্রকূট জলপ্রপাত, এই যে ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট হচ্ছে 19। শতদ্রু বা সতলেজ নদীর ওপর নির্মিত ভাক্রানাঙ্গাল বাঁধের পেছনে অবস্থিত ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদের নাম কি? রানা প্রতাপ সাগর, গোবিন্দ সাগর, নাগার্জুন, গোবিন্দ বল্লভ সাগর। এইমাত্র এটা বললাম, একটু আগেই বললাম। তো ক্লাসগুলো মন দিয়ে করলে অবশ্যই পারবে। অপশন নাম্বার খ, গোবিন্দ সাগর। একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, যে এই যে গোবিন্দ সাগর, এটা হচ্ছে হিমাচল প্রদেশের অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। আর কিন্তু গোবিন্দ বল্লভ পঞ্চ সাগর, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে উত্তরপ্রদেশের সোন নদীর ওপর, সোনের যে উপনদী রিহান্দ, এর উপর অবস্থিত। এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ। এটা কিন্তু বৃহত্তম, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। রানা প্রতাপ সাগর রাজস্থানের চম্বল নদীর ওপর অবস্থিত। নাগার্জুন সাগর, এটা হচ্ছে কৃষ্ণ নদীর ওপর অবস্থিত কৃত্রিম জলাশয়। তো এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। 20 নম্বর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ পশ্চিম জলবায়ু সাধারণত কোন রাজ্যের প্রথম প্রবেশ করে? যে এই যে মৌসুমী বায়ু যখন আসে দক্ষিণ পশ্চিমে, যে দক্ষিণ পশ্চিম যে আসছে মৌসুমী বায়ু, ধরো এই যে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম আসছে, এটা বলছে ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে? এটার উত্তর কি হবে? এটার উত্তর অপশন নাম্বার গ, কেরালা। ওকে, দেখো কেরালা উপকূল, যেটা মালাবার উপকূল নামে পরিচিত, এর সাধারণত 1 জুন প্রবেশ করে। মৌসুমী বিস্ফোরণ, আর্দ্র জলবায়ুর আগমন, হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাত শুরু হওয়াকে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলছে 21 নম্বর। নদী অববাহিকার প্রাচীন বা পুরাতন পলিমাটিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? প্রাচীন বা পুরাতন, আমরা আগের ক্লাসে দেখেছিলাম প্রাচীন পুরাতনকে কী বলা হয়? প্রাচীনকে বলা, আমি যেটা বলেছিলাম যে ভাঙা মানে প্রাচীন, তো এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ভাঙার। আরেকবার আমরা রিভিশন করে নিই একটুখানি। ভাঙার যেটা বললাম, প্রাচীন পলিমাটি, নদী অববাহিকা থেকে উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে বন্যা জল পৌঁছায় না। এতে চুনযুক্ত ক্যালসিয়ামের গুঁড়ি থাকে, যাকে স্থানীয় ভাষায় কাঁকড় বলে। খাদার, এটা হচ্ছে নবীন উর্বর পলিমাটি, নদীর একদম তীরবর্তী নিচু অংশ, যা প্রতি বছর বন্যায় প্লাবিত হয়। পাঞ্জাবেকে বেড বলা হয়। আর একে বলা হয় কি বলো? একে বলা হয় ধায়া। এই ধায়া বলছি, একে কি বলা হয়? যেটা আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। পাঞ্জাবে খাদারকে বলা হয় বেড, আর এটাকে বলা হয় এটা কি বলে? তোমরা এটা আমাকে কমেন্ট করো তো দেখি। ভাবর। শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর জমে তৈরি হওয়া ছিদ্রিত অঞ্চল, এখানে কিন্তু নদীগুলো অদৃশ্য হয়ে যায়। এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। আর তরাই হচ্ছে স্যাঁতস্যাঁতে অঞ্চল, যেটা হচ্ছে ভাবরের নিচেই থাকে স্যাঁতস্যাঁতে অঞ্চল, এখানে কিন্তু নদীগুলো আবার আত্মপ্রকাশ করে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, আরেকবার একটু দেখে নিলাম। নেক্সট 22 নম্বর। বিখ্যাত শাল ও সেগুন গাছ ভারতের কোন প্রকার অরণ্যের প্রধান উদ্ভিদ? ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, কাটাঝোপ ও মরু, ম্যানগ্রোভ। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। দেখো অর্থনৈতিক গুরুত্ব। ভারতের অরণ্যগুলোর মধ্যে পর্ণমোচী অরণ্যের কাঠ সবচেয়ে বেশি বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে ব্যবহৃত হয়। পর্ণমোচী অরণ্যের গাছ কি? শাল, সেগুন, মহুয়া, পলাশ, শিমুল, কুসুম, আমলকি, বাঁশ। অরণ্যের আগুন বলা হয় কাকে? উত্তর হবে পলাশ গাছকে। নেক্সট, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা হচ্ছে কেইবুল লামজো, এটা কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, মণিপুর, আসাম, ত্রিপুরা। কী হবে উত্তর বলো? কেইবুল লামজো অবস্থিত অপশন নাম্বার খ, মণিপুরে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নিই মণিপুরে যে বিখ্যাত লোকটাক হ্রদ রয়েছে, এর উপরেই কিন্তু এটা রয়েছে, এবং এখানকার মূল আকর্ষণ হলো সাংঘাই ডিয়ার, যে সাংঘাই হরিণ আছে সেটা বিখ্যাত। আর এটা কিন্তু মণিপুরের স্টেট অ্যানিমেল। এখানকার ভাসমান ঘাসের আস্তরণকে কী বলা হয়? ফুমদি বলা হয়। এবার আমরা দেখে নিই আরও কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, আমরা কিন্তু আগের ক্লাসেও দেখেছিলাম। গুজরাটে কী কী জাতীয় উদ্যান আছে? গির এবং ব্ল্যাকব্যাক। মণিপুরে রয়েছে কেইবুল লামজো, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান।
মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে জাতীয় উদ্যান, এবং এগুলো কিন্তু মাথায় রাখতে হবে কী কী: কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্না, বনবিহার, সঞ্জয় জাতীয় উদ্যান, মাধব, ফসিল, কুনো। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতন। নেক্সট প্রশ্ন বলছে দেখো 24, ভারতের প্রথম বা প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সুন্দরবন, নীলগিরি, মানস উপসাগর, নন্দাদেবী। কী হবে উত্তর? ভারতের প্রথম বা প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অপশান নাম্বার খ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার দেখো ভারতের প্রথম যেটা হচ্ছে 1986 সালে নীলগিরি, যেটা তামিলনাড়ু, কর্ণাটক, কেরালায় অবস্থিত। বৃহত্তম যদি বলে তাহলে হবে কচ্ছেরন, যেটা গুজরাটে অবস্থিত। ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ডিব্রু শেখাওয়া, যেটা আসামে অবস্থিত। সর্বশেষ MAB ভুক্ত, ঠিক আছে, মানে ম্যানমেড যেটা হচ্ছে সেটা হচ্ছে পান্না, মধ্যপ্রদেশে। তারপরে হচ্ছে মেঘালয়ের বিখ্যাত হচ্ছে নকরেক, ইউনেস্কো হেরিটেজ সাইট ও রামসার সাইট হচ্ছে সুন্দরবন, এটা জাতীয় উদ্যানে বটে। আমরা এটা পশ্চিমবঙ্গে অবস্থিত আমাদের। ওকে, এগুলো কিন্তু দেখে রাখবে। তারপর দেখো পরবর্তী যে 25 নম্বর, গ্রীষ্মকালে খরিফ ও রবি শস্যের মধ্যবর্তী সময়ে যে স্বল্পকালীন ফসলের চাষ হয় তাকে কি বলা হয়? অর্থকরী ফসল, জায়দ শস্য, তন্তুজ ফসল, কোনোটাই নয়। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, জায়েদ শস্য। মানে এটা রবি শস্য খারিফ শস্যের মাঝে কিন্তু চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি এবং উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? কোনটি এবং কোন রাজ্য উৎপাদনে প্রথম রয়েছে? ভারতের প্রধান শস্য হচ্ছে ধান, এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গেই প্রথম। তো অপশন নাম্বার খ উত্তর। এবার দেখে নিই আমরা কোন শস্য উৎপাদনে কোন রাজ্য প্রথম। ধান উৎপাদনে হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ, হেক্টর প্রতিতে পাঞ্জাব। ধানের 3টে ভাগ আছে: আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। গম উৎপাদনে হচ্ছে প্রথম উত্তরপ্রদেশ এবং হেক্টর প্রতিতে পাঞ্জাব। ভুট্টা উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। মিলেট বাজরা উৎপাদনে প্রথম রাজস্থান, জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র, রাগি উৎপাদনে কর্ণাটক। 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু এটা নিউট্রিসিরিয়াজও বলা হয় রাষ্ট্রপুঞ্জ, মানে ইউনাইটেড নেশনস। ডাল উৎপাদন হচ্ছে ভারতের প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ। ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদক ও আমদানিকারক দেশ, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন বলছে আমাদের, ঝাড়খণ্ডের ঝরিয়া খনিটি ভারতের কোন খনিজ সম্পদের উৎপাদনের জন্য বিখ্যাত? লৌহ আকরিক, কয়লা, তামা, বক্সাইট। কি উত্তর এটার বলো? ঝাড়খণ্ডের ঝরিয়া বিখ্যাত হচ্ছে কয়লা উৎপাদনের জন্য। ওকে, এবার দেখো ঝাড়খণ্ডের ঝরিয়া, এখানে হচ্ছে কোকিং কোল, ভারতের প্রধান কোকিং কোলের উৎস। রানীগঞ্জ পশ্চিমবঙ্গ, এটা ভারতের প্রথম কয়লা খনি, যেটা 1774 সালে, এবং দ্বিতীয় বৃহত্তম কয়লা ক্ষেত্র। আর এটি কিন্তু দামোদর নদী উপত্যকায় অবস্থিত। তালচের ওড়িশার মহানদী উপত্যকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র। এখানে দেশের বৃহত্তম কয়লা সঞ্চয়গুলির একটি রয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ওড়িশাতে। সিংরেনি, এটা তেলেঙ্গানায় গোদাবরী নদীর উপত্যকায় অবস্থিত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কয়লা খনি এবং দক্ষিণ ভারতের প্রধান উৎস। তো এর কয়লা মজুদ মানে রিজার্ভ কোন রাজ্যে বেশি রয়েছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়। মানে পরপর দেখে নেবে, উৎপাদনের দিক থেকে রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়। ওকে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা? এটা আগের ক্লাসে বলেছি, তোমরা এটা উত্তর বলো কী হবে, এই কারা কারা পারে। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশন নাম্বার ক, বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের ক্লাসটা। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যেটা বললাম তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু চাইলে নিতে পারো। ডিজিটাল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ডিজিটাল নোটস তোমরা যারা নিতে চাও, মানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেড, তোমরা এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যে আগের ক্লাসটা সেটা কিন্তু অবশ্যই দেখে আসো, তারপরে এই ক্লাসগুলো করো। আর এই ভূগোলের এই যে সিরিজটা তোমরা যদি পুরোটা ফলো করো তাহলে কিন্তু পুরো তোমাদের কভার করিয়ে দেবো আমি। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো? আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।